তথাকথিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছে, তারপর নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময় নিপীড়ন নিষ্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দলটি সংঘবদ্ধ রয়েছে। আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য, আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল। সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি। 5ই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের। আদালতের যে মামলা ছিল, যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভব হতো না, সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য, স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত, অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত 31 দফা যেটা দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, শিক্ষা, সংস্কৃতি, আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে, সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে। আরেকটি আপনি খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে যে এই যে 31 দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির যে পার্টিসিপেশন, তার এনগেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ নাগরিকদের সঙ্গে, সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে। এখন সেটি বিএনপি কতটুকু সেটি গড়ে তুলেছে কিংবা তার কতটুকু সার্থকতা এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে তো সম্ভব না। জনগণের ম্যান্ডেট দিয়ে যদি বিএনপিকে পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি যে সমস্ত আশা মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে তাহলে মানুষ স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিবে। সুতরাং এখন যেটা প্রয়োজন আগামী দিনের মধ্যে দ্রুত সম্ভব, যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি 2026-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারের ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিএনপি যেটি করবে যে মানুষের মধ্যে যে আশা এবং স্বপ্ন জাগিয়েছে কিংবা অতীতে বিএনপির করা বিভিন্ন সময়কে যে ভুল রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করার ক্ষেত্রে সে সমস্ত ভুল সংশোধন করার জন্য যে প্রত্যয় তারা জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি আকারে ব্যক্ত করেছেন সেটি মানুষ দেখতে পাবে। যদি কোনো কারণে মানুষ এর অন্যথা দেখে তাহলে বিএনপিকেও মানুষ একইভাবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপির দিকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। এটা পলিটিক্যাল সায়েন্সের খুব স্বাভাবিক একটা বিষয়। এখনকার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিএনপি তার যে আগামী দিনের কর্মসূচি এবং সেই কর্মসূচি কতগুলো জিনিস কিন্তু অত্যন্ত সুলিখিত, অত্যন্ত জাতির কাছে কমিটেড। যেমন আপনি খেয়াল করে দেখুন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐকমত্য কমিশনে সংবিধান, আমাদের আইন, আমাদের দুদক, আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি তার যে ভাবনা এবং তার চিন্তা যে শেয়ার করেছেন অনেকাংশে বিএনপি একমত হয়েছে এবং মানুষ এগুলোকে সাধুবাদ জানিয়েছে। ওকে, সুতরাং পার্লামেন্টারি রিফর্মস, আপনি বলেন জুডিশিয়ারি রিফর্মস, আপনি আমাদের পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে আপার হাউস করা। প্রথম কথা হচ্ছে 21শে আগস্ট কেনের হত্যা মামলা, 10 ট্রাক অস্ত্রের মামলা, সেগুলো নিষ্পত্তিকৃত বিষয়। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন। আমি এটাকে আপনি জুডিশিয়ারি সেটেলড একটা ম্যাটার আমি মনে করি না সেটার আপনি অভিযোগ আকারে সেটা বলতে পারবেন। ওকে, আমি সে কারণে বলেছিলাম যে বিএনপির সময়কে অতীতের বিএনপির দুর্নীতির যে বিষয় সেটা আমি বলেছিলাম যে অতীতে বিএনপির যদি ভুল থেকে থাকে সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট, বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট, আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয়। তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন। 2018 সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে, বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়া ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া, যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না,
হয়তো মনে করেছিল সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে। এরকম একটি স্ট্র্যাটেজি থেকে, দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি, এরকম একটা পলিসি থেকে শুনেছি। হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে চুলচেরা বিশ্লেষণে কোনটা সঠিক, কোন রাজনৈতিক দলে আমি বলি আমাকে একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে, আবার সংশোধনও করবে। আবার রাজনৈতিক পথ কেউ, যেমন আপনি খেয়াল করে দেখেন 2018 সালে যে পার্লামেন্টে বিএনপি গেল, তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপিকে চেপে ধরেছে। আপনারা যদি 2014 সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণত ফ্যাক্ট। কিন্তু আমি বলছি, একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে আপনি নৈর্ব্যক্তিক ভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ, নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল, সেটি প্রমাণিত হয়েছে 2018 সালের নির্বাচনে। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল, সেটি 2024 অতীতমুখিতা ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। আমি যে কথা বললাম, অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন, বিএনপি তো অন্তত 10টা জায়গার মধ্যে হয়তো 8টা জায়গায় মার্ক পেতে পারে, কোন কোন জায়গায় 2 মার্ক কম পেতে পারে। আপনি যদি আওয়ামী লীগের পুরাটা টেনুর ধরেন, আপনি কি আওয়ামী লীগকে কোনো একটা কারণে সুশাসনের ইন্ডেক্সে বলেন? আপনাকে বলি খালিদ, আপনি স্টপ ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না, এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি, বিএনপির আমলে আওয়ামী লীগ আন্দোলন করেছেন। আপনি কি কখনো বাংলাদেশে এই সংস্কৃতি ছিল? ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো মানুষ, আজকে প্রায় 1200-র বেশি মানুষ, তারা নিখোঁজ, তারা গুম হয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান, আজমি, আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন দিনের পর দিন গুম থেকেছে? আপনি